আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আমি প্রথম বলির পাঠা হতে পারি, কিন্তু শেষ নয়, বলছেন মাহফুজ আলম। জানাবো জামাত এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে, বলছেন সংসদে গয়েশ্বর। সর্বশেষ জানিয়ে দেব গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান নাগরিক ঐক্যের আলোচনা সভায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমি প্রথম বলির পাঠা হতে পারি, কিন্তু শেষ নয়, বলছেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। পোস্টে ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। শনিবার 27 জুন দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি নিজেকে প্রথম বলির পাঠা হবেন উল্লেখ করে একে একে আরও অনেকের লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করে এই পোস্টটি করেছেন। পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, আমি প্রথম বলির পাঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নয়। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে, এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না। এরপর তিনি লেখেন, শত্রুর সেবা করে কেউ বলির পাঠা হবেন না। বলির পাঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন, সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন। পোস্টে জার্মান আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলার একটি উদ্ধৃতি উল্লেখ করেন তিনি। উদ্ধৃতিতে বলা হয়েছে, সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঠা যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে। একই সঙ্গে তিনি ফরাসি দার্শনিক রেনে জিয়ারের বই পড়ার পরামর্শও দেন। তবে এই পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন এ বিষয়ে তিনি স্পষ্ট করেননি। জানাবো জামাত এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম। সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের অনুদান মঞ্জুরির তালিকায় নড়াইল 2 আসনের এমপি আতাউর রহমান বাচ্চুর মেয়ের নাম পাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই তালিকার সংসদ সদস্যের মেয়ে ফাইজার নাম থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ভাইরাল হওয়া সংসদ সচিবালয়ের অর্থ শাখা 2 থেকে ইস্যুকৃত 18 জুন 2026 তারিখের একটি পত্রে দেখা যায় 2025-26 অর্থ বছরের জন্য নড়াইল 2 আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট 1,83,500 টাকা 10 জনের নামে মঞ্জুরির অনুমোদন দেওয়া হয়েছে। তালিকার 1 নম্বরে হবখালী গ্রামের ফাইজা পিতা মোহাম্মদ বাচ্চুর নামে 10,000 টাকা এবং 8 নম্বরে ফাইজা পিতা মোহাম্মদ আতৌরের নামে আরও 10,000 টাকা অনুদানের উল্লেখ রয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমানের বাচ্চু বলেন, একজন সংসদ সদস্য বছরে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য ঐচ্ছিক তহবিল পান। তিনি শপথ নেওয়ার পর চলতি অর্থ বছরে তার আসনের জন্য মোট 1,83,500 টাকা বরাদ্দ পেয়েছেন। তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সচিবালয়ে তালিকা জমা দেওয়ার তাগিদ থাকায় তিনি ব্যক্তিগত সহকারীকে বিভিন্ন ইউনিয়ন থেকে নাম সংগ্রহ করে জমা দিতে বলেন। তার ভাষ্য, পিএস পরে পরিচিত কয়েকটি নাম দিয়ে তালিকা জমা দিয়েছেন, কিন্তু তিনি তালিকাটি দেখার সুযোগ পাননি। সংসদ সদস্য আরও জানান, এখনও তিনি ওই অর্থ হাতে পাননি এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী পরবর্তীতে অনুদান বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন তালিকা পাঠানো হবে বলেও জানান তিনি। সমালোচনার বিষয়ে আতাউর রহমান বাচ্চু বলেন, জনগণের হকের একটি পয়সাও আমি আমার পরিবারের কেউ আগামী 5 বছর স্পর্শ করবে না। যারা আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া রইল। জানা গেছে সদর উপজেলার জন্য 10 জনের নামে 80,000 টাকা এবং লোহাগড়া উপজেলার 11 জনের নামে 1,03,500 টাকা বরাদ্দের পৃথক তালিকাও রয়েছে। জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে, বলছেন সংসদে গয়েশ্বর। দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্য করেছেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আগে শুনতাম বদি, এখন বদি নয়, বদিতে ভয় পেয়ে গেছে গা। এখন ওখানকার দায়িত্বটা কে নিয়েছে? বাড়ির আশপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকর করতে সাহস লাগে, সৎ সাহস লাগে এবং ইচ্ছা লাগে। শনিবার 27 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাদক শক্তি। তার নিজের নির্বাচনী এলাকায় একটি হাসপাতালের উদাহরণ টেনে তিনি বলেন, আমার এলাকায় হাসপাতালের সাইনবোর্ড লেখা আছে। আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই উদ্বোধন করেছেন, তার নাম লেখা আছে আমানুল্লাহ আমান। উপস্থিত ছিলেন এমন নামফলকও আছে, কিন্তু 10 শয্যা বিশিষ্ট সেই হাসপাতালটি এখনোই পুরাই মাদকের আখড়া। সেখানে কোনো রোগী, ডাক্তার বা দারোয়ান নেই। একটি নির্বাচনী এলাকায় 10 শয্যার হাসপাতাল আছে, এটা নিয়ে কি গর্ব অহংকার কত কিছু করে ফেলেছি। সেখানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা 6 লাখ হলেও বেসরকারিভাবে 15 লাখের বেশি বসবাস করে, অথচ সেখানে একটি হাসপাতাল আছে, সেটিও এখন মাদকাসক্ত। উল্লেখ্য, আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বর্তমানে কারাগারে বন্দী আছে। সর্বশেষ জানিয়ে দেব গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান। গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। শনিবার 27 জুন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে নাগরিক ঐক্যের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংসদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার উপর জোর দেন বিভিন্ন দলের নেতারা। আলোচনা সভায় বাংলাদেশের রাজনীতিবিদদের ধৈর্য নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি পরিচালনা সহজ নয়। এদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এবং কোনো সংকট দেখা দিলে দ্রুত ধৈর্য হারিয়ে ফেলেন। ফলে রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধৈর্য, সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে সংকট মোকাবেলা করা। মঈন খান আরও বলেন, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো যদি পারস্পরিক আস্থা ও সমন্বয়ের মাধ্যমে এগোয়, তাহলে দেশের সংকট মোকাবেলা সহজ হবে। সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নাগরিক ঐক্য প্রতিষ্ঠার পর থেকেই একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। ক্ষমতায় যাওয়া নাই, মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র সেই রাষ্ট্র যেখানে জনগণের কল্যাণের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। মানুষের জীবনে যদি স্বস্তি না আসে, তাহলে রাজনৈতিক পরিবর্তনের কোনো অর্থ থাকে না। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন, গণভোটের ব্যাপারে আপনারা ক্যাম্পেইন করেছেন। হ্যাঁ, এর জন্য ক্যাম্পেইন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ হবে, বিল আকারে আইন হবে। তারপরে দেখলাম সেটাকে আপনারা প্রত্যাহার করে নিলেন। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সতর্ক করে বলেন, এটার অভিজ্ঞতা এখনোই বোঝা যাচ্ছে না, আগামী কয়েক মাস পরে বোঝা যাবে। ফলে বিএনপিকে যেটা আপনারা বলছেন, আমরা বিশ্বাস রাখতে চাই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। চীনা মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা ও অনুমোদনের মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত বলে মনে করেন সাইফুল হক। তিনি বলেন, একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিও সংসদে উত্থাপন করে জনসম্মুখে আলোচনা করা প্রয়োজন। বাংলাদেশ কোনো পরাশক্তির দিকে ঝুঁকে পড়তে পারে না। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত। গণভোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার পরে গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করেছে। জনগণের এই রায় একসময় বাস্তবায়ন করতেই হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনা করেছিল। পরে গণভোটে অধিকাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিলেও সরকার ক্ষমতায় এসে সেই রায় বাস্তবায়নের পরিবর্তে তা উপেক্ষা করেছে। আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক যারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন, তারা এখন সংবিধান সংস্কার পরিষদ গঠনের অপেক্ষায় আছেন। জনগণের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে।